রাটা টাওয়ার থেকে হোটেল রুমে ফিরে দূরবীন নিয়ে বসলো জেফ্রি। আশোক রায়ের বাড়ির উপর চোখ রেখে বসে থাকলো অনেকক্ষণ। বিহস রায়কে দেখা গেল বারান্দায়, সামনের রাস্তায় চোখ রেখে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ভেতরে চলে গেল সে। তার মা বেরিয়ে এলো একবার, কাপড় নেড়ে দিল রশিতে, কিন্তু ওই যুবকের কোনো খোঁজ নেই। তাকে একবারও দেখা গেল না। বাইরে রাত নামলো। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল জেফ্রি। সকাল 9:30টার দিকে নাস্তা করে চলে এলো আশোক রায়ের বাড়ির সামনে। স্কুল মাঠের বেঞ্চিতে বসে পড়ল চুপচাপ। প্রায় আধা ঘন্টা পর দেখা পাওয়া গেল যুবকের। গ্যারেজে এসে দাঁড়ালো সে। দারোয়ানের সাথে কথা বলল অনেকক্ষণ ধরে। জেফ্রি উঠে পড়ল বেঞ্চি থেকে। যেভাবেই হোক যুবকের সঙ্গে কথা বলতে হবে আজ। কথা বলতে বলতেই গেটের কাছে এলো যুবক। মনে হলো এক্ষুনি বাইরে আসবে সে। জেফ্রি ধীরে ধীরে এগোলো আশোক রায়ের বাড়ির দিকে, কিন্তু তাকে অবাক করে দিয়ে আবার বাড়ির ভেতরে চলে গেল যুবক। জেফ্রি ফিরে এলো বেঞ্চিতে। অপেক্ষায় থাকতে থাকতে দুপুর ঘনিয়ে এলো, কিন্তু আর তার দেখা পাওয়া গেল না। হোটেল রুমে ফিরে আসার চিন্তা করছিল জেফ্রি। হঠাৎ তখন আবার দেখা গেল যুবককে। দ্রুত পায়ে হেঁটে এসে গ্যারেজে রাখা গাড়িতে উঠল। দারোয়ান গেট খুলে দিল। গাড়ি ধীরে ধীরে নেমে এলো বাড়ির সামনের চত্বর। কিন্তু গাড়িটা চালাচ্ছে কে? ড্রাইভারকে একবারও দেখা যায়নি। দ্রুত উঠল সে। হাঁটতে হাঁটতে পশ্চিম দিকের রাস্তা ধরে অনেকটা সামনে এগিয়ে গেল। আকপাড়া মোড়ের কাছে গিয়ে দাঁড়ালো। সেই দিন এই পথ ধরেই এসেছিল গাড়িটা। আজও এই পথ ধরেই যাওয়ার কথা। আকপাড়া মোড়টা সরু, এটা পার হতে গিয়ে গাড়িগুলোকে প্রায় দাঁড়িয়ে পড়তে হয়। এই সুযোগটাই নেবে জেফ্রি। মোড়ের কাছে আসলেই থামতে ইশারা করে রাস্তা আটকে দাঁড়াবে সে। থামতে বাধ্য করবে গাড়িটাকে। প্রায় 10 মিনিট পর রাস্তায় উঠল প্রাইভেট কারটা। প্রিমিয়াম গতিতে এগিয়ে আসছে মোড়ের দিকে। আর কোনো গাড়ি নেই রাস্তায়। দূরে থাকতেই থামতে ইশারা করলো জেফ্রি, কিন্তু থামার কোনো লক্ষণ নেই গাড়িটার মধ্যে। বাধ্য হয়ে রাস্তা ব্লক করেই দাঁড়াতে হলো। ধীরে ধীরে রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল গাড়িটা। জানালার কাছে এগিয়ে গেল জেফ্রি। ড্রাইভিং সিটে কম বয়সী একজন বসে আছে। মাথায় ঝাঁকড়া চুলের বাবরি, মুখে ঘন দাড়ি, গোঁফজোড়াও বিশাল, চোখে কালো চশমা, চেহারাটা ভয়ঙ্কর দর্শন। ছেলেটা জানালার গ্লাস নামিয়ে তাকালো জেফ্রির দিকে, চোখে স্পষ্ট বিরক্তি। গাড়ির ভেতরে এক নজর চোখ বুলিয়ে নিল জেফ্রি। ভেতরে কেউ নেই, অথচ রহস্যময় সেই যুবককে নিজের চোখে গাড়িতে চড়তে দেখেছে সে। কিন্তু গেল কই সেই যুবক? গাড়িতে আরেকজন যুবক ছিল, কোথায় সে? ড্রাইভারের চোখে চোখ রেখে প্রশ্ন করলো জেফ্রি। দেখতেই পাচ্ছেন গাড়িতে আর কেউ নেই, দয়া করে পথ ছাড়ুন, অনেক দূর যেতে হবে। প্রায় ক্ষেপে উঠল ড্রাইভার। ক্ষমা করুন। পথ ছেড়ে দাঁড়ালেন জেফ্রি। মোড় পেরিয়ে সাঁ করে চোখের আড়ালে চলে গেল গাড়িটা। জেফ্রি আবার স্কুল মাঠের দিকে হাঁটতে শুরু করল। একটু সামনে এগোতেই চমকে উঠে থমকে দাঁড়ালো তাকে। আশোক রায়ের বাড়ির চত্বর থেকে আরেকটা গাড়ি উঠে এলো রাস্তায়। গতির ঝড় তুলে পাশ কাটলো জেফ্রিকে। স্পষ্ট দেখতে পেল জেফ্রি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে সেই যুবক, কিন্তু তাকে আটকানোর কোনো সুযোগই পেল না। তাহলে আগের গাড়িটা কোত্থেকে এলো? সেটাও তো আশোক রায়ের বাড়ির চত্বর থেকে উঠে এসেছিল। আশোক রায়ের বাড়ির গ্যারেজ থেকে কি দুটো গাড়ি বেরিয়ে এসেছিল চত্বরে? সম্ভবত তাই হবে। দুটোই সাদা রঙের প্রিমিয়াম, দেখতে হুবহু একই রকম। সেই কারণেই বোকা বনে গেছে জেফ্রি। যুবকের গাড়ি মনে করে অন্য গাড়িটাকে থামিয়েছিল সে, অথচ যুবক ছিল পরের গাড়িতে। মনে মনে নিজেকে গালি দিল জেফ্রি। এমন বোকামি আর কোনো দিন করেনি সে। এখানে অপেক্ষা করে আর কোনো কাজ নেই। মেইন রুটের দিকে দৌড়তে শুরু করলো সে। ট্যাক্সি পাওয়া গেলে যুবকের পিছু নিতে পারবে।
প্রায় 4 মিনিট পর মেইন রোডের দেখা পেল জেফরি। ট্যাক্সিও পেয়ে গেল ভাগ্যগুণী। সে উঠে বসতেই সাঁ করে চলতে শুরু করলো ট্যাক্সি। যুবকের গাড়িটা সামনে দেখা না গেলেও সে নিশ্চিত গাড়িটা সামনের দিকেই যাচ্ছে। আরেকটু জোরে ছুটতে পারলে ধরে ফেলা যাবে। আরো জোরে দাদা, আমি পুষিয়ে দেব আপনাকে। জেফরির কথা শুনে ড্রাইভার আরো জোরে ছুটতে শুরু করল। মাত্র 1 মিনিটের ভেতর প্রায় 4 কিলোমিটার পেরিয়ে এলো ট্যাক্সি। নিতপুর রেল ক্রসিং এর কাছাকাছি আসতেই এক পলকের জন্য দেখা গেল যুবকের গাড়িটা। ট্রেনের বিকট হুইসেল শোনা গেল। ট্রেন আসছে। রাস্তায় রুট ব্লক পড়ে গেল। জেফরির ট্যাক্সিটা আটকে গেল রেল ক্রসিংয়ে। ততক্ষণে আবার চোখের আড়াল হয়ে গেল গাড়িটা। এবার সত্যি সত্যি আশা ছেড়ে দিল জেফরি। যুবকের নাগাল পাওয়ার আর কোনো আশাই নেই। অগত্যা ফিরতি পথ ধরল সে। হোটেল রুমে ফিরে এসে পুলিশ ইউনিফর্মটা পরে আবার বেরিয়ে পড়ল জেফরি। ট্যাক্সি নিয়ে চলে এলো রাওয়ানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়, রাটা টাওয়ারের সামনে। আজ তপু বর্মনের সঙ্গে কথা বলতেই হবে। টাওয়ারের পেছনে হেলিপ্যাডটা শুনশান দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারটা আছে যথাস্থানে। হেলিপ্যাডের গেটটা লক করা। আশেপাশে কেউ নেই। অফিসে কেউ আছে কিনা বোঝা যাচ্ছে না। জোরে আওয়াজ দিল জেফরি, কেউ আছেন? কেউ আছেন আশেপাশে? কারো সাড়া পাওয়া গেল না। অনেকক্ষণ পর হেলিপ্যাডের অফিস থেকে সিকিউরিটির পোশাক পরা সেই লোকটা বেরিয়ে এলো। জেফরির সামনে এসে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো সে। তপু বর্মন আছে? প্রশ্ন করলো জেফরি। আছে। গিয়ে বলুন সিবিআই এর সাব ইন্সপেক্টর জেফরি কথা বলতে চায়। চলে গেল লোকটি। পরক্ষণে আবার বেরিয়ে এলো সে। গেট খুলে জেফরিকে নিয়ে গেল অফিসে। তপু বর্মন কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন। জেফরিকে দেখে সামনের চেয়ারে বসতে ইশারা করলো। কান থেকে হেডফোন খুলে তাকালো জেফরির দিকে। জেফরি পকেট থেকে আইডি কার্ড বের করে দেখালো তাকে। আমি জেফরি, সিবিআই এর সাব ইন্সপেক্টর। তো আমার কাছে কি? কোনো ওয়াকারেন্স করেছি বলে তো মনে পড়ে না। কিছুটা ঝাঁজ মিশিয়ে উত্তর দিল তপু বর্মন। না না, আপনি কোনো অকারেন্স করেননি। আমি এসেছি অন্য কাজে। আমার কিছু তথ্যের দরকার। তথ্যগুলো আপনার কাছেই আছে। আশা করি আমাকে সাহায্য করতে পারবে। বলুন কি তথ্য চান আপনার? তেমন কিছু না। বিজনেস মোগল রবি হরণ শর্মা কোথায় বসবাস করেন, গুরুত্বপূর্ণ একটা তদন্তের স্বার্থে সেটা আমার জানা দরকার। স্যার তো অকারেন্স করেন না, অন্যথায় অপরাধ করেন না, কর ফাঁকি দেন না, সুতরাং তাকে নিয়ে তদন্তটা কিসের? অধৈর্য হয়ে গেল তপু বর্মন। দেখুন, অত কিছু আপনার জেনে লাভ নেই। যত কম জানবেন ততই ভালো থাকবেন। আপনি বরং আমাকে সহযোগিতা করুন। যা জানতে চেয়েছি তার উত্তর দিন। পুলিশের ডাক প্রকাশ করে কিছুটা ধমকি সুরে বলল জেফরি। জেফরির ধমক খেয়ে কিছুটা নরম হলো তপু বর্মন। গলা নামিয়ে বলল, তবুও আমি জানতে চাই তদন্তটা কি নিয়ে। গোপনীয়তার স্বার্থে সেটা আপনাকে বলা যাচ্ছে না। তবে আপনাকে আশ্বস্ত করতে শুধু এতটুকু বলতে পারি, রবি হরণ শর্মার কোনো বিষয় নিয়ে তদন্ত চলছে না। তদন্ত হচ্ছে অন্য একটা বিষয় নিয়ে। সেই বিষয়টির সঙ্গে রবি হরণ শর্মার সামান্য একটা সংযোগ বেরিয়ে এসেছে। তাই আমাদের টিম তার সঙ্গে কথা বলতে চায়। তবে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে আমরা তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই না। আমরা চাই তার সঙ্গে অনানুষ্ঠানিকভাবে ঘরোয়া পরিবেশে কথা বলতে, যেন সব কিছু গোপন থাকে এবং জনাব রবি হরণ শর্মার সম্মানহানি না হয়। চাইলে তার ঠিকানা দিতে পারেন। তবে মনে রাখবেন, আপনি আমাকে সহযোগিতা না করলেও আমরা অন্য কোনো সোর্স থেকে তার ঠিকানা ঠিকই সংগ্রহ করব। কিন্তু আপনি তখন পুলিশি কাজে অসহযোগিতার দায়ে অভিযুক্ত হবে। জেফরির কথা শুনে তপু বর্মনকে খুব চিন্তিত দেখালো। মনে হলো নিজের সঙ্গে বোঝাপড়া করছে, হয়তো সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে। দ্বিধাদ্বন্দ্ব ভুগছে। জেফরি সেই সুযোগটাই নিল। আমি কি চলে যাব নাকি সহযোগিতা করবেন আমাকে? তপু বর্মনের দিকে তাকালো জেফরি।
তপু বর্মনের চোখে এখনো দ্বিধাদ্বন্দ্বের ছায়া খেলা করছে। চিন্তিত মুখে জেফরির দিকে তাকিয়ে আছে সে। জেফরি উঠে পড়ল। আমি আসি তাহলে। উঠে দরজার দিকে এগোলো জেফরি। পেছন থেকে ডেকে উঠল তপু বর্মন, দাঁড়ান। জেফরি দাঁড়িয়ে গেল, আবার এসে বসলো চেয়ার। তপু বর্মন কাঁধ ঝাঁকিয়ে শুরু করল, স্যার এই শহরে থাকেন না, থাকেন উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের মহুরায় বিশাল একটা বাংলোরি বাড়ি আছে স্যারের, সেখানেই পাবেন স্যারকে। থামল তপু বর্মন। বেশ ভয়ার্ত দেখাচ্ছে তাকে, যেমন রবি হরনের ঠিকানা বলে দিয়ে মস্ত কোনো অপরাধ করে ফেলেছেন। যা জানতে চেয়েছেন বলেছি, এবার আপনি যেতে পারেন। তপু বর্মনকে ধন্যবাদ দিয়ে উঠে পড়ল জেফরি। তার বিশ্বাস এবার রবি হরন শর্মার নাগাল পেতে যাচ্ছে সে। হেলিপ্যাড থেকে বেরিয়ে মেইন রোডে উঠে ট্যাক্সি নিল জেফরি। সোজা চলে এলো অশোক রায়ের বাড়ির সামনে। দারোয়ানকে শাসিয়ে হলেও যুবকের পরিচয়টা জানতে হবে। অশোক রায়ের বাড়ির গ্যারেজ ফাঁকা, গেট লাগানো, ভেতরেও কাউকে দেখা যাচ্ছে না। স্কুলের বেঞ্চিতে বসে অপেক্ষা করতে লাগলো জেফরি। ঘণ্টাখানেক পেরিয়ে গেল, দারোয়ানকে দেখা গেল। বসে না থেকে উঠে পড়ল সে। গেটের কাছে এসে গার্ডরুমে উকি দিল। যা ভেবেছিল তাই, চেয়ারে বসে বসে ঘুমোচ্ছে দারোয়ান। জানালায় টোকা দিল জেফরি। ঘুম ভেঙে গেল দারোয়ানের। বিরক্তি নিয়ে তাকালো জেফরির দিকে। বাইরে এসো, কথা আছে, ধমকে সুরে বলল জেফরি। শরীরে দুটো টানা দিয়ে দাঁড়িয়ে গেল দারোয়ান। বেরিয়ে এলো বাইরে, গেট খুলে দিল। জেফরি ভিতরে প্রবেশ করল। কথা আছে আপনার সঙ্গে। আপনি চলে গেলে আরেক দল আসে, তারা চলে গেলে আবার আপনি আসেন। কি ঝামেলায় পড়লাম রে বাবা। বলুন স্যার, বলুন, কি জানতে চান? যুবকের পরিচয়টা জানতে চাই, বলো। ভালো চাইলে তার পরিচয়টা বলুন। ধমকে উঠল জেফরি। দারোয়ান চুপসে গেল ধমক খেয়ে। ওর নাম রাঘব, রিদিম ও বিহোশের মামা, শরিকা রায় চৌধুরীর ভাই, তাপস রায়ের শ্যালক। কিন্তু তাপস রায়ের মৃত্যুর সঙ্গে তার সম্পর্কটা কি? বারবার তার পরিচয় জানতে চাচ্ছেন কেন? দারোয়ান কাঁপছে। যুবকের পরিচয় পেয়ে হতাশ হলো জেফরি। মোহাম্মদ ভেবে তার পেছনে অযথাই 2-3টা দিন নষ্ট করেছে। তবুও স্বস্তি, তার পরিচয়টা অবশেষে জানা গেছে। মনটা শান্ত হয়েছে। এবার নিশ্চিন্তে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। রবি হরন শর্মার মুখোমুখি হয়ে মোহাম্মদ রহস্যের কিনারা করতে হবে। ভালো মানুষ আপনি, পুলিশকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ। আজ আসি। গ্যারেজ থেকে বেরিয়ে হোটেলের পথ ধরল জেফরি।